নমস্কার। আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। এখানে পড়াশোনা নিয়ে আলোচনা হচ্ছে, দুজন আইনজ্ঞ তাদের বক্তব্য রেখেছেন। সুমন উপনিষদে পৌঁছে গেছে, অন্ধকার থেকে আলোর যাত্রা শুরু করবার কথা বলেছেন, কিন্তু আমি আলো থেকে অন্ধকারে ফিরতে চাই। আমি আলো থেকে অন্ধকারে এই কারণেই ফিরতে চাই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষকে ঐক্যবদ্ধভাবে একটা আলো জ্বালাতে হবে। আর সেই আলো জ্বালানোর সময় বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। কারণ আমাদের রাজ্যের প্রতিবাদটা বাজেয়াপ্ত হয়ে গেছে। আমাদের রাজ্যের বহু প্রতিবাদী ঠিক সময় মোমবাতি কিনতে পারেন না পাড়ার মুদির দোকান বন্ধ থাকবার জন্য। আমাদের এখানে যারা প্রতিবাদী হয়ে গেছেন তারা সিলেক্টিভ প্রতিবাদী। একটা সময় যারা বামপন্থীদের ক্ষমতার অমৃত রসে সিক্ত ছিলেন, পরবর্তীকালে পালা বদলের সঙ্গে সঙ্গে তারাও এখন ক্ষমতায় সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। তারাও বিভিন্নভাবে বিভিন্ন রঙে রাঙিয়ে নিয়ে আজকে বিভিন্ন সমস্যার সমাধান মানুষের সামনে তুলে ধরছেন। আমার একটি কবিতার কথা মনে পড়ছে। রূপমকে একটা চাকরি দিও, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ আমি চললাম, তোমাকে চিরদিন মনে থাকবে। আজকে এই রূপমদের খোঁজ করতে হবে। কবি সুবোধ সরকারের এই ব্যর্থ প্রেমের হাহুতাশটাকে আরেকবার আপনারা তুলে আনবেন না? আবার প্রতিবাদী কণ্ঠস্বর যারা ছিলেন, যারা বিভিন্ন সময় নো ভোট টু বিজেপি সেজে আজকে বিভিন্ন জায়গায় জমায়েত করছেন, তারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন না? যাকে প্রকাশ্যে একটা সরকার চাকরি বিক্রি করে দিল, একটা সরকার প্রকাশ্যে দাঁড়িয়ে একটা নতুন তালিকা তৈরি করে দিল, এবং সেই তালিকাকে কেন্দ্র করে সুপার নিউমেরি পোস্ট তৈরি করবার কারণে আজকে এই প্রবল আইনি জটিলতা তৈরি হয়ে গেল। এবং সেটা যখন সুপ্রিম কোর্টে গড়ালো, তখন কে এসএসসি বলছে যে সিবিআই কোনো তদন্ত করে তারা যোগ্য অযোগ্যদের মধ্যে ফারাক তৈরি করতে পারবে না। যদি তৈরি করতে পারি, কেন আমরা পারবো? এই কথা দীর্ঘদিন কিন্তু হাইকোর্টে তারা বলেনি। এই দীর্ঘ আইনি সূত্রিতার মধ্যে এসএসসির কি ভূমিকা ছিল প্রত্যেকে দেখেছেন। আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে এসএসসি কোন বক্তব্য রাখছেন মানুষের সামনে? এসএসসি চেয়ারম্যান যখন নবনিযুক্ত হলেন, তিনি কার্যত এমন ভাবে সাংবাদিক সম্মেলন তার শরীরী ভাষা দেখালেন যে মনে হলো তিনি কোনো শিক্ষাবিদ নন। তিনি সরাসরি একজন শাসক দলের আগুন খেকো নেতা। তিনি বললেন, যদি কেউ প্রতিবাদ করে, যদি কেউ ধর্ণা দেয়, আমি ধর্ণায় বসবো। আমাকে আমার মতো চলতে দাও, আমি আইন মেনে চলবো। আজকে আইন মেনে চলে কোথায় পৌঁছলেন? আজকে যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হয়ে গেল। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও বলেছেন তিনি যোগ্যদের পাশে আছেন। অর্থাৎ সরকারই স্বীকার করে নিচ্ছে এখানে অযোগ্য আছে। এই অযোগ্যদের কারা তৈরি করলো? এই অযোগ্যদের কারা তৈরি করেছিল? এবং তাদের কারণে যে নেতারা গাছে বাঁধা হয়ে থাকতে পারেন, ভবিষ্যতে পড়তে পারেন, আজকে শুধুমাত্র তাদের বাঁচানোর জন্যই আজকে যোগ্য প্রার্থীদের চাকরি শাসক দলের সরকার আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর ভাষায় খেয়ে নিচ্ছে। কোন ভাষায় কথা বলা হচ্ছে? আজকে ভারতবর্ষে একটা নির্বাচন হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, মাদার অফ দ্য ডেমোক্রেসি, যেখানে 5 বছর অন্তর বিনা রক্তক্ষয়ে একটা সরকারের পরিবর্তন হয়ে যায়। সেই নির্বাচনের আলোচনার মধ্যে ভবিষ্যতের অর্থনীতি নেই, বর্তমানের রাষ্ট্রনীতি নেই। আমার সরকার কোথায় থেকে এসেছে, কোথায় যাবে? আগামী 2 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তখন তার শিক্ষামন্ত্রী কে হবেন? তখন তার স্বরাষ্ট্র মন্ত্রক তিনি নিজের হাতে রাখবেন, না তিনি অন্য কোনো দলের হাতে তুলে দেবেন, সে কথা নেই। নরেন্দ্র মোদীকে প্রতিদিন হুঁশিয়ারি। আরে নরেন্দ্র মোদী তো ভীত, সন্ত্রস্ত। গতবার হিমালয়ে গিয়ে একটা গুহা দেখে পর্যন্ত এসেছেন ভোটের পরে। এবার তো নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হিমালয়ে যাত্রা করবেন। আমাদের দিদি তো ওখানে চলে যাবেন। আমরা যতবার তাকে ভালোবেসে এখানে ধরে রাখতে চাইছি, লোকসভা নির্বাচন এলেই উনি বলেন যে আমি ওখানে যাব।
এটা শুরু হয় নির্বাচনের 1.5 বছর আগে থেকে। আর নির্বাচন যখন কাছে এসে যায় তখন শুরু হয় কি, আমরাই হব চালিকা শক্তি, সরকারকে ওঠাবো, সরকারকে বসাবো, চাবি আমাদের কাছে। আর চাবি এখন কোথায়? কালীঘাটে না অন্য কোথাও? সেই চাবি খুঁজতে খুঁজতে মাঝখান থেকে চাবি হারিয়ে গেছে। চাবি হারিয়ে গেছে যোগ্য প্রার্থীদের ভাগ্যের, চাবি হারিয়ে গেছে যোগ্য শিক্ষকদের প্রতিবাদের, তাদের ভবিষ্যতের। আজকে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী। আজকে কবি সুবোধ সরকারকে আমাদের প্রশ্ন, শুধু আপনার এই ব্যর্থ প্রেমের রূপম নয়, রূপমের মতো অনেক রূপমের প্রেমিকারা রাস্তায় বসেছিলেন রজস্বল অবস্থায়, তারা কোনো টয়লেট ব্যবহার করতে পারেননি। সরকার শৌচাগারের ব্যবস্থা করেনি, জল দেয়নি, পাখা দেয়নি, বিদ্যুৎ কেড়ে নিয়েছে। কিন্তু তাদের এই প্রতিবাদগুলোকে সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কে দিয়েছে বর্তমান সরকারকে? এটার মধ্যে তো কোনো রাজনীতি নেই। একটা পরিষ্কার ভাবে চাকরি বিক্রি হয়ে গেছে। চাকরি বিক্রি হয়ে গেছে কারা বলছেন? চাকরি বিক্রি হয়ে গেছেন যারা বলছেন তাদের অনেকেরই বাড়িতে একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, যারা অনেকেরই বাড়িতে মুখ্যমন্ত্রীর সাইকেল ছিল, যারা মনে করতেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রকৃত পরিবর্তন এনে দিতে পারেন, যারা মনে করতেন পশ্চিমবঙ্গকে বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি একমাত্র তৃণমূল কংগ্রেস দিতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। তাই দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, বন্ধ কারখানার দরজার তালা খুলবে না, 40,000 কারখানাকে নতুন করে খুলে দেওয়া যাবে না, শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করে দেওয়া যাবে না, জেনেও তারা পরিবর্তন করেছিলেন। কারণ মানুষ কথা বলতে পারবে, প্রতিবাদ করতে পারবে। আর এই রাজ্যে আজকে প্রত্যেকটি প্রতিবাদ বাজেয়াপ্ত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছেন বিচার ব্যবস্থাকে। বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার মারা হচ্ছে। একটু আগে আমার বন্ধু আইনজীবী বললেন, আগে তার পা কাঁপতো, যখন করিডোরে ঢুকতেন একটা শরীরের মধ্যে ঝিমঝিম করতো। কিন্তু যখন এই ঝিমঝিমটা করতো তখন কোনো অপার খাটের তলায় 50 কোটি পাওয়া যায়নি। যখন একটা শরীরের মধ্যে তিনি মৃদু কম্পন অনুভব করতেন তখন রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে কেউ বলতে পারেনি যে আমারটা একটু কম করে দিন, 10 লাখ দিতে পারছি না, আমি 8 লাখ দিয়ে দেবো। এই অবস্থা তখন কেউ হয়নি। মুখ্যমন্ত্রী বললেন যে এটা বেআইনি রায়, বিজেপির অফিসে ড্রাফট করে যে লিখে দিয়েছে আমাদের বিচারপতি। আর সেই মুখ্যমন্ত্রীর, তার দলের নেতা, তার দলের সাধারণ সম্পাদক, তার দলের সরকারি মুখপাত্র সেই দিন মুখ্যমন্ত্রীর বক্তৃতার কয়েক ঘন্টা পরে তৃণমূল পার্টি অফিসে বসে প্রেস কনফারেন্স করে বলছেন কয়েকজনের পাপের দায় আজকে গোটা দলকে নিতে হচ্ছে। পরের সেন্টেন্স, পার্থ চ্যাটার্জি সহ কয়েকজনের পাপের দায় আজকে নির্বাচনের আগে গোটা দলকে নিয়ে দলকে অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। কে ঠিক? কুণাল ঘোষ ঠিক, যুব ঠিক, নবীন ঠিক, না প্রবীণ ঠিক? সরকারের বাইরে আরেকটা সরকার, সরকারের বাইরে আরেকটা সমান্তরাল সরকার, যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ঘোষণা করে দেওয়া হচ্ছে। সরকারের না থেকেও আরেকটি সরকারি ঘোষণা, এবং সেই ঘোষণা বাস্তবায়িত হচ্ছে। একটা মিটিং চলছে, একজন জনসভা করতে যাচ্ছেন, 3000 পুলিশ চলেছে তার সঙ্গে। একজন জনসভা করতে যাচ্ছেন, স্কুল বন্ধ, স্কুলের পরীক্ষা বন্ধ, সেখানে সমস্ত স্কুলে গিয়ে বসে আছেন প্রতিরক্ষা নিয়ে, সেখানের আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ। আজকে চাকরিটা বিক্রি হয়ে গেছে, মেধা প্রতারিত হয়েছে। আলু পটলের মতো, সবজির মতো বাজারে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষককে ছাত্র তাড়া করছে। স্কুল শিক্ষার উপর থেকে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা আজকে তাদের আস্থা হারাচ্ছে, পিছনের দরজা দিয়ে বেসরকারীকরণ হচ্ছে। বহু প্রাইমারি স্কুল আছে যেখানে এই মুহূর্তে কোনো হেডমাস্টার নেই। উত্তর 24 পরগনার একটা মহকুমায় কোনো বিজ্ঞানের শিক্ষক নেই। পুরুলিয়ায় জেলা শাসক তিনি প্রাইমারি স্কুল টিচারদের মধ্যে যারা পোস্ট গ্রাজুয়েট তাদের ডেকে ইন্টারভিউ নিয়ে হাই সেকেন্ডারি ও উচ্চ মাধ্যমিকের যারা ছাত্র আছেন তাদের পড়ানোর ব্যবস্থা করছেন। বর্ধমানের একটি জায়গায় সেখানে পাড়ার মানুষ চাঁদা তুলে প্রাইভেট টিউটারকে নিয়ে আসছেন স্কুলে, স্কুলকে যাতে চালু রাখা যায় এই ব্যবস্থার দায় কার নেবে? এর জন্য কি নরেন্দ্র মোদী দায়ী? এই ব্যবস্থা কি অমিত শাহ তৈরি করেছে? ওয়েমার্কশিট 3 বছর ছিল, হঠাৎ তাড়াতাড়ি 1 বছর। নিয়ম পরিবর্তন, অর্থাৎ সমস্ত কিছু ঢাকঢোল পিটিয়ে
কিছু বলবার দরকার নেই, সমস্ত কিছু খেয়ে ফেলো। এখানে ব্যালট পেপার খেয়ে নেবো, ব্যালট পেপার খেয়ে নেবো প্রমাণ লোভ, আর অন্যদিকে ওয়েমার শিট খেয়ে নেবো প্রমাণ লোভ। আসলে একটা সর্বভুক সরকার, সর্বগ্রাসী সরকার। এই সরকারের যে প্রবল খিদে এবং প্রবল হজম শক্তি, কেউ তা করতে পারবে না। বালি খেয়ে হজম করেছে, কয়লা খেয়ে হজম করছে, জঙ্গলের কাঠ খেয়ে নিয়েছে, ডুয়ার্সের কাঠ, স্টোন চিপস, চাকরি, ব্যালট, কোনো কিছু বাদ দেয়নি। আর শেষ পর্যন্ত চলে গেছে কোথায়? লালু প্রসাদ যাদবের কাছে, পাঁচুই আশীর্বাদ নিয়েছে, বলে গরু মোষের খাবারটা এখনো খেতে পারিনি, এইটা হজমের ব্যবস্থা করে দাও। সরকার চলেছে, বলছেন বিভাজনের রাজনীতি। আরে কোন বিভাজন? কিসের বিভাজন? প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে আক্রমণ। রাজনীতিতে রাজনীতির ভাষা নেই। আজকের রাজনীতির ভাষা কি হবে? ওই ইনিবিনি টাপাটুনি, টাপাটুনি টাসা, এটাই কি বর্তমানের রাজনীতির পরিভাষা? এই ভাষায় বাঙালি কথা বলবে? আজকে যারা প্রতিবাদ করছেন, যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলছেন ধর্মের নামে দেশকে টুকরো করেছে, আরে বাংলা তো ধর্মের নামেই টুকরো হয়েছে, ভুলে গেছেন? कान में बीड़ी मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। माइनॉरिटी हैज अ राइट टू सेल्फ डिटरमिनेशन, वी वांट द राइट অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই বাক্যবন্ধের উপর নির্ভর করে যারা ভারতবর্ষকে ভাগ করেছে, যারা বাংলাকে ভাগ করেছে, তারা আজকে একই জায়গায় দাঁড়িয়ে বলছে ধর্মনিরপেক্ষতার কথা। খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আরে করে থাকতে পারে পাকিস্তানের দ্য ডন, দ্য নেশনের হেডলাইন। মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষ উৎসাহী নন। মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বক্তব্য নিয়ে আজকে পাকিস্তানের সংবাদপত্র, পাকিস্তানের এই সুমনদেরা, ওরা খুব উৎসাহী। ওখানে প্রতিদিন চলছে, একবার তো 3 দিন ধরে চললো। এই পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আর যারা প্রতিবাদের কথা বলছেন, নিজেদের মধ্যে এখানে লড়াই। বলছেন বারবার নির্বাচন কমিশন। আরে এসএসসি চেয়ারম্যানকে কে নিয়োগ করেছেন? নিয়োগ করেছে রাজ্য সরকার। আপনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে, আমার ভাই সুমন বলল, আরে রাজ্য নির্বাচন কমিশনটা তো সদ্য রাজীব হাসিনাকে ভুলে যায়নি। অসাধারণ কালেকশন, মানে মা দুর্গার মূর্তি আমাদের প্রত্যেকের মনে পড়ে। হ্যাঁ, মা দুর্গার সঙ্গে অসুর একদম যে থাকে না, ওই যে গোপটা অসুরের টিপিক্যাল, একদম কুমোরটুলির ওই গোপ একদম পেছে আপনারা বসিয়ে দিয়েছিলেন দিদি। 40 জনের প্রাণ খেয়ে নিয়েও জানতেই পারলো না পশ্চিমবঙ্গে কিছু হয়েছে কিনা। আজকে এদের সম্পর্কেও আমাদের সচেতন হতে হবে। আর লড়াই চলেছে পশ্চিমবঙ্গে, লড়াই চলেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। নরেন্দ্র মোদী তো ভীত, সন্ত্রস্ত। আর যারা এখানে লড়াই করছেন, যারা একে অন্যের বিরুদ্ধে বলছেন, মামলা তো করেছিল কংগ্রেস আর সিপিএম। বিকাশ ভট্টাচার্য কি বলেছিলেন, কার বাতিল করেছেন প্রশ্নের বিষয় নয়। আরে বিকাশ ভট্টাচার্য কলকাতায় আছেন, আমরা দিল্লিতে কি দেখছি? যেই কলকাতা থেকে দিল্লি চলে যাচ্ছে তখনই একটাই গান, হাওয়া কি সাথ সাথ ঘটা কি সঙ্গ সঙ্গ ও সাথী চল। সীতারাম ইয়েচুরি মন চুরি করে ফেললেন, একদম ডেরেক ওব্রায়েনের একসঙ্গে হেঁটে চলেছেন দুর্নীতির বিরুদ্ধে। নরেন্দ্র মোদী নাকি সর্বনাশ করেছেন দেশের। ওম প্রকাশ চৌতালা জেলে, মুখ্যমন্ত্রী হরিয়ানার লাল দেবীলালের পুত্র করুণানিধি জেলে, তারপরে জয়ললিতা জেলে, লালু প্রসাদ যাদব জেলে। নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল না, বিজেপি ক্ষমতায় ছিল না। 2014 ক্ষমতায় এসছে ইডি সিবিআই কে দিয়ে নয়, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের কথা বলে, মানুষের সাথে দাঁড়িয়ে কংগ্রেসকে হারানো যেতে পারে, সরানো যেতে পারে, একার শক্তিতে ম্যাজিক ফিগার পার করে দেওয়া যেতে পারে। এটা আমরা 2 বার নয় 3 বার প্রতিষ্ঠা করছি। নির্বাচনে যদি শেষ কথা হয়, সবাইয়ের আদালতের উপরে মানুষের আদালত। আদালত মানুষের জন্য জন্মগ্রহণ করেছে, আদালতের জন্য মানুষ জন্মায়নি। সেই মানুষের আদালত শেষ কথা বলে দেবে। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, পরিবর্তন অবশ্যম্ভাবী। পরিবর্তন এ রাজ্যেও আসছে, আবার পরিবর্তন নরেন্দ্র মোদীর হিমালয় গুহা যাত্রা হবে কিনা সেটাও আপনারা ঠিক করে দেবেন। তবে আমি শেষ করবো এটা, যে প্রিয়াঙ্কা যারা আছেন এখানে, এই যারা প্রার্থী, এদের সঙ্গে যেন কোনো প্রতারণা না হয়। অন্তত আমাদের দলের পক্ষ থেকে, সমাজের পক্ষ বসে আছে, একে অন্যের সঙ্গে মতবিরোধ হতে পারে, কিন্তু একটা মানবিক মুখ নিয়ে অন্তত এদের মেধা যেভাবে প্রতারিত হয়েছিল, এবং যারা কোর্টের নির্দেশে যারা চাকরির বহাল পেয়েছিল, তাদের চাকরিটা যেন থাকে। ওই কেউ যেন ফোন করে বলতে পারে বাড়িতে
আমি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা তুমি শুনছো, আমি অন্তত সেই আশাটুকুনি রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু বেশি বলে ফেলেছি, এটাও জন্য নরেন্দ্র মোদী দায়ী নয়।